বন্ধুরা, আমি নওমি জাহান বলছি। বন্ধুরা, আজকে তোমাদের আরও একটি মধু বের করা সেই গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওটা আর স্থির থাকবে না, তাই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত শোনো। আমার শ্বশুর প্রতি রাতে কাজের মেয়েকে নিয়ে নিজের ঘরে যেত এবং তখন সকাল হতো, মেয়েটি খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসত এবং তার অবস্থা খুবই খারাপ থাকত। তার চুল এলোমেলো হয়ে থাকত। আমি যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তখন সে বলেছিল যে তোমাদের উপর ঈশ্বরের অভিশাপ বর্ষিত হবে। তখন আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম। একদিন এই গোপনীয়তা উদ্ঘাটনের আশায় আমি কাজের মেয়ের জামা পরে শ্বশুরের ঘরে গেলাম এবং সেদিন যেন আমার প্রাণ বেরিয়ে গেল। যখন শ্বশুর আমাকে, আমার নাম হল জিজ্ঞাসা, আমি একটি গরিব পরিবারের বড় হওয়া মেয়ে হওয়া সত্ত্বেও আমার বিয়ে হয় একটি ধনী পরিবারে। বিয়ের আগে আমার জীবন খুবই কঠিন ছিল, কারণ আমরা 6 বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। আমাদের মা বাবাও এই পৃথিবীতে ছিলেন না। আমরা বোনেরা যেমন তেমন করেই আমাদের জীবনের দিনগুলো অতিবাহিত করতে হয়। আমার সাথে যে ছেলের বিয়ে হয়েছিল তাকে তো আমি চিনতামই না। ছেলেটি আমার বড় দিদির শ্বশুর বাড়ির তরফের ছেলেটির মা ছিল না। তার বোনই আমাকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছিল এবং এইভাবে আমার বিয়ে হয়ে গিয়েছিল। আমার থেকে ছোট 3 বোন ছিল এবং তারা প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে দক্ষ ছিল। এই জন্য বোনেরা কোনো না কোনো কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে নিত। আমার দিদি নিজের ঘর থেকে আমার বিয়ে দিয়েছিল, আর এই জন্যই আমার বিদায়ের পর সে শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। একদিন আমি আমার শ্বশুরের ঘরে গিয়েছিলাম তার শরীরের অবস্থা দেখার জন্য। তো ওনাকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওনাকে দেখে খুব নিষ্ঠুর মানুষ বলে মনে হচ্ছিল এবং আমি ভয় পেয়ে যত পিছনের দিকে চলে আসছিলাম তত যেন আমার ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। যতই মানুষটা আমার দিকে এগিয়ে আসছিল তত আমার স্বামীর বলা কথাগুলো আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার স্বামী আমাকে বারবার বুঝিয়েছিল যে তার বাবার কাছে যেন আমি কখনো না যাই, ঘরে বাবার সেন আমি কখনো না প্রবেশ করি। সম্ভব হলে তার বাবার থেকে সময় যেন দূরত্ব বজায় রাখি। এখন আমার স্বামীর বলা সব কথাগুলো আমি বুঝতে পারছিলাম। হচ্ছে কেন উনি আমাকে তার বাবার কাছে যেতে বারণ করেছিলেন। আমি আমার শ্বশুরের কাছে বারবার হাত জোড় করে মিনতি করছিলাম যেন উনি আমার থেকে দূরে সরে যান এবং আমাকে যেতে দেন। কিন্তু ওই মানুষটা আমার কোনো কথাই শুনছিল না। কখনো আমার বিচারী কাজের মেয়ের কথা মনে পড়ছিল, তো কখনো নিজের স্বামীর কথা মনে পড়ছিল এবং নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছিল যে আমি কেন এই ঘরে আসতে গেলাম কারো কথা না শুনে। কখনো কখনো কারোর কথা না শুনলে খুবই খারাপ পরিণাম পেতে হয়। না জানি কেন শ্বশুরের সেবা করার ভূত আমার মাথায় চেপেছিল এবং তার জন্য আমি খাবার নিয়ে শ্বশুর ঘরে চলে এসেছিলাম। হঠাৎ আমি দেয়ালের সাথে লেগে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে প্রচণ্ড কাঁদতে শুরু করেছিলাম এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করেছিলাম, কারণ আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীকে চিৎকার করে ডাকছিলাম। আমি জানতাম যে এই সময়ে ঘরে কেউই নেই যে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আমাকে বাঁচানোর মতো ঘরে কেউ ছিল না। হঠাৎই আমার শ্বশুর আমার খুবই কাছে চলে এলেন এবং তারপরে যা হলো সেটা বলা আমার জন্য খুবই মুশকিল, কারণ আমার সাথে যা হয়েছিল খুবই ভয়ানক ছিল। আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল এবং আমার বিদায়ের পর আমি শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। বিয়ের প্রথম রাতে আমার স্বামীর সাথে আমার খুব ভালো কেটেছিল। দ্বিতীয় দিনও ভালোই কেটেছিল এবং তৃতীয় দিনও কেটেছিল। আমি দেখেছিলাম সকাল হতেই কাজের মেয়ে এসে আমাদের বিয়ের 2 দিন পর্যন্ত প্রচুর কাজ করে দিয়েছিল। কিন্তু আজ জানি না সে কেন আসেনি এবং কোথায় চলে গিয়েছিল তা ও জানি না। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম তখনই খুবই ভয় পেয়ে গিয়েছিলেন। আমি বলছিলাম যে আজকে কাজের মেয়ে আসেনি, আমি নিজেই খাবার বানিয়ে নেব এবং বাবাকেও তার ঘরে খাবার দিয়ে আসব। আমার স্বামী একথা শুনে বলেছিলেন যে ওনার ঘরে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাকে খাবার দিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আমার স্বামী এটা বলি আমার হাত থেকে খাবারের ট্রে নিয়ে সেখান থেকে চলে যায়। আমার মনে হয়েছিল হয়তো উনি এমন করছেন কারণ আমি বাড়ির নতুন বউ এবং নতুন বই এত কাজ করা ভালো দেখায় না। আমি এখানকার কাউকে চিনতাম না, আশেপাশের সমস্ত লোক আমার জন্য অচেনা ছিল। বাড়িতে কেবল আমার স্বামী এবং শ্বশুর থাকতেন, কিন্তু আমি দেখেছিলাম যে আমার স্বামী তার বাবার সাথে খুব বেশি কথা বলতো না। আমার শ্বশুর অসুস্থ, তাই আমার স্বামী আমাকে ওনার কাছে যেতে বারণ করতেন। আমি একবার অথবা দুবারই ওনাকে দেখেছিলাম যখন ঘুমাচ্ছিলেন। অনেকদিন আমার স্বামী কাজ করতে যাচ্ছিলেন না, তাই আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এখন তো আমাদের বিয়ের অনেক দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনও আপনি কাজে কেন যাচ্ছেন না।
এই প্রশ্নের উত্তরে আমার স্বামীর মুখের শুনে আমি কিছুটা অবাক হয়ে গিয়েছিলাম। কারণ উনি আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না। উনি বলেছিলেন, যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত উনি কাজে যাবেন না। কারণ আমি একা ঘরে থাকতে পারব না এবং ওনার বাবা সেবাও করতে পারব না। এই কথা শুনে চুপ করে গিয়েছিলাম। 2-3 জন মহিলা এসেছিলেন ঘরের কাজকর্ম করার জন্য। প্রথম তো সেই মহিলারা কাজ করার জন্য রাজি হয়ে যেত। কিন্তু 3 দিন পেরোতে না পেরোতেই তারা আমার কাছে এসে বলত, যা আমরা এমন বাড়িতে কাজ করতে পারব না যেখানে মেয়েদের কোনো সম্মান দেওয়া হয় না। ওদের কথা শুনে আমি অবাক হয়ে যেতাম যে ওরা কেন এরকম বলছে। আমার স্বামী তো আমাকে খুবই সম্মান করেন এবং কোনো মেয়ের দিকে উনি চোখ তুলে পর্যন্ত তাকান না। এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম যে উনি খুবই সম্মান করার মতো একজন মানুষ। আমি ব্যাপারটা যখন আমি স্বামীকে বলেছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে ঘরে কোনো মহিলা নেই, তার সাথে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি নিজে আমার ইচ্ছে অনুযায়ী একজন কি কাজে নিযুক্ত করে দেব যাকে আমার ইচ্ছে হবে। আমি আমার স্বামীর কথা শুনে চুপ করে গিয়েছিলাম। কয়েকদিন পর একজন মেয়ে এসেছিল কাজের জন্য। কিন্তু সেই মেয়ে সবসময় চুপচাপ থাকত। ঘরেও সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে থাকত এবং আমার সাথে খুব একটা কথা বলত না। আমার ছোটবেলাতেই আমার মা বাবার মৃত্যু হয় এবং তখন থেকে আমার মনে হতো যে আমি আমার শ্বশুরকে বাবার মতো সেবা করব। ওনাকে নিজের বাবাস্থানে বসাব। কারণ আমি সবসময় এটাই ভেবেছি যে আমার বাবা নেই। আমি আমার শ্বশুরমশাই কি আমার বাবা হিসাবে মেনে নেব? কিন্তু আমার স্বামী কখনো আমাকে আমার শ্বশুরের কাছেও যেতে দেননি। এমনকি তার কাছে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। উনি আমাকে বলতেন যে খুবই খারাপ হয়ে যাবে যদি আমি ওনার বাবার ঘরের আশেপাশেও যাই তাহলে। জানি না কেন উনি এত বারণ করতেন। একদিন আমি ঘরে বসেই ফোনে নিজের বোনের সাথে কথা বলছিলাম। আর কাছে কাজের মেয়েটি দাঁড়িয়েছিল। কোনো কাটার পর কথার ছলে আমি ওকে বলেছিলাম, আমি জানি না কেন আমার স্বামীর কি সমস্যা যে উনি নিজের বাবার সাথে আমাকে কথা পর্যন্ত বলতেন না। যখনই আমার মনে হতো যে আমি আমার শ্বশুরের সেবা করব তখনই খুব রেগে যেতেন। আমি আবার পুরো জীবনে কখনো আমার বাবার সেবা করিনি, সেজন্য আমার মন খুব চায় যে আমি আমার শ্বশুরের সেবা করি। কাজের মেয়েটি আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে মার্কিন, আপনার স্বামী খুবই ভালো করেন যে আপনাকে ওনার বাবার কাছে যেতে দেন না। আর আপনার জন্য এটা ভালো হবে যে আপনি আপনার শরীর থেকে দূরে থাকুন। আমি খুবই অবাক হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম এবং আমার খুবই অদ্ভুত লাগল যে সেও আমার শ্বশুরের নামে এই ধরনের কথা বলছে। তখন আমার খুব রাগ হল, কিন্তু আমি চুপ করে গেলাম। একদিন সেই কাজের বাড়িতে কোনো কাজ থাকার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল এবং এই কারণে আমাকে খাবার আমার শ্বশুরের ঘরে নিয়ে যেতে হলো। আমি ওনার ঘরে চলে গেলাম এবং সাইড টেবিলে খাবারের ট্রে রেখে শ্বশুরকে ঘুম থেকে তোলার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই কোনো চোখ খুলে গেল। উনি আমাকে দেখতে লাগলেন। উনি আমাকে কিছু বলতে যেতেন, তার আগে হঠাৎ করে দরজা খুলে গেল এবং আমার স্বামী আমার শ্বশুর ঘরে এলেন ও আমার হাত ধরে আমাকে সেই ঘরের বাইরে নিয়ে চলে গেল। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ওনাকে বললাম যে কি হয়েছে আপনার, আপনি ভাবে আমাকে টেনে কেন বাইরে নিয়ে চলে এলেন? উনি যে আমাকে বললেন যে তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমার বাবার ঘরে যেও না, কিন্তু আমার বোঝানো কথাগুলো তুমি কিছুই বুঝবে না। আমার বলা সত্ত্বেও তুমি বাবার করে চলে যদি কিছু হয়ে যেত তাহলে আমার থেকে খারাপ আর কেউ হতো না। আমি আমার স্বামীর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে উনি আসলে কি বলতে চাইছেন। জানি না উনি এরকম কেন করছিলেন, আর এতে এত রাগ করার মতো কি হয়েছে যে হাত ধরে টানতে টানতে উনি আমাকে ঘরের বাইরে নিয়ে চলে গেল এবং আমাকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি আমার স্বামী ব্যবহার কিছুই বুঝতে পারছিলাম না। কি উনি উনার বাবাকে এত অপছন্দ কেন করেন? ওনার বাবাকে তো আমার ভালো মানুষ বলেই মনে হয়, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে রহস্য তো কিছু একটা অবশ্যই আছে, যে কারণে আমার স্বামী তার বাবার কাছ থেকে আমাকে দূরে রাখেন। একদিন হঠাৎ আমার শরীর খুবই খারাপ হয়েছিল এবং যার কারণে আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। দুপুরবেলা যখন আমার চোখ খুলল তখন আমি বাইরে গেলাম আর দেখতে পেলাম যে আমার শ্বশুরের ঘর থেকে কাজের মেয়েটি বেরিয়ে আসছিল, কিন্তু সে খুবই কষ্টে হেঁটে আসছিল। তার অবস্থা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। জানি না কেন কি হয়েছিল। এখন চেহারা ঘামে ভিজে গিয়েছিল এবং এখন এলোমেলো ছিল। ওর অবস্থা এতই খারাপ ছিল যে ওকে দেখে আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে। প্রথমে খুব ঘাবড়েছিল এবং এদিক ওদিক দেখতে লেগেছিল এবং তারপর বলল যে কিছুই হয়নি মালকি, আমি শুধু সিঁড়ি উঠেছিলাম এবং তারপরে আমি পা পিছলে নিচে পড়ে গিয়েছিলাম।
তো মেয়েটির অবস্থা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি ছুটি নিয়ে বাড়ি যাও এবং বাড়ি গিয়ে আরাম করো, বাকি সব কাজগুলো আমি নিজেই করে নিতে পারব। কিন্তু সে আমার কথা ছিল না। সেই মাথা নাড়তে লাগল এবং বলল যে না, মার্কিন মালিক আমাকে বারণ করে দিয়েছেন যে যতক্ষণ না মালিক বাড়ি ফিরছেন আমি এখান থেকে যেন কোথাও না যায়। আমি বললাম যে সেটা কোনো ব্যাপার না, শুধু শ্বশুরমশাই ঘর পরিষ্কার করা বাকি রয়েছে, সেটা আমি নিজেই করে নিতে পারব। এবং এই বলে যে আমি ওনার ঘরের দিকে যেতে লাগলাম, তখনই হঠাৎ করে কাজের মেয়েটি ভয় পেয়ে আমার হাত ধরে নিল এবং আমাকে কিছুতেই ভিতরে যেতে দিচ্ছিল না। আমি বললাম, তোমার কি হয়েছে, আমাকে যেতে দাও, তোমার অবস্থা এখন কাজ করার মতো নেই, তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো। তখন সে বলল, না মার্কিন, আমি আপনাকে ঘরের ভিতরে যেতে দিতে পারবো না। সে আমাকে ভিতরে যেতে দিল না এবং আমাকে দিয়ে রান্নাঘরে চলে এল এবং বলল যে আমি আপনার জন্য খাবার বানিয়ে দিচ্ছি, আপনি তো এখনো পর্যন্ত খাবার খাননি। আমি ওর অবস্থা দেখছিলাম যে খুবই ঘাবড়ে ছিল এবং ঠিক করে তো চলতে পারছিল না। আমি মেয়েটার কমছে দেখলাম যে সেখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। এরপর মেয়েটিকে কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু রাতে যখন আমার স্বামী ঘরে ফিরে তখন আমি ওনাকে সব কথা খুলে বলি। সে বলে হয়তো কাজের মেয়েটির সাথে তার স্বামীর ঝগড়া হয়েছে এবং ঝগড়ার পরে সে এখানে এসেছে, তাতে তোমার কি যায় আসে? নিজের কাজের প্রতি খেয়াল রাখ, কোনো কাজের মেয়েকে এত প্রশ্ন জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, তাহলে সে কাজ ছেড়ে চলে যাবে। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতেন, কিন্তু যখনই ওনার সাথে এই ধরনের কোনো কথা বলতাম তখন উনি আমাকে ভালোবাসার কথা পুরোপুরি ভুলে যেতেন, উপরন্তু আমার উপর রাগ করতেন। আমার স্বামী আমাকে বললেন যে অন্যদের খোঁজ খবর নেওয়া বন্ধ করো এবং চুপ করে শুয়ে পড়ো। এটা বলে তিনি নিজে শুয়ে পড়লেন, কিন্তু আমার একদম ঘুম আসছিল না। রাতে তখন ঠিক কটা বাজে ঠিক জানি না, আমার হঠাৎ চোখ খুলে গেল এবং ঘরের বাইরে বের হলাম হঠাৎই আমার শ্বশুরের ঘরের থেকে, কারণ আওয়াজ শুনতে পেলাম। আমি এমন মনে হচ্ছিল যেন আমার শ্বশুর কাউকে অয়থা করছেন ছিল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে এত রাতে আমাদের বাড়িতে তো কেউই থাকে না, তাহলে আমার শ্বশুর কিভাবে কার সাথে ঝগড়া করছেন আর কাকেই বা এত দেখছেন। আমি তাড়াতাড়ি আমার স্বামীর কাছে গেলাম এবং তাকে জাগানোর চেষ্টা করলাম। আমি ওনাকে ঝাঁকানি দিয়ে জাগিয়ে তুললাম, তো উনি খুবই রেগে গিয়ে আমাকে বললেন যে কি হয়েছে তোমার, এত রাতে এভাবে চিন্তা করছো কেন? আমি ওরা কি বললাম যে জানি না বাবার কি হয়ে গেছে, উনি কারো সাথে ঝগড়া করছেন, যেন আপনি দেখে আসুন যে ঘরে কি আছে। আমার স্বামী তখন খুব ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন তুমি এখন শুয়ে পড়ো, নিশ্চয়ই তোমার কোনো ভুল ধারণা হয়েছে। আমার স্বামী কিছুতেই ঘরের বাইরে গেলেন না এবং আমাকে বারবার বলছিলেন যে তুমি শুয়ে পড়, কোনো ধরনের আওয়াজে আসছে না। কিন্তু আমি পরিষ্কার আমার শ্বশুরের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি খুবই চিন্তিত হয়ে পড়লাম এবং আমার স্বামীকে রাগের সাথে বললাম, আপনার তো নিজের বাবার জন্য চিন্তা হয় না? আমি আপনাকে কতক্ষণ ধরে বলছি যে আপনার বাবা কারো সাথে ঝগড়া করছেন, কিন্তু আপনার বাড়িতে কোনো আওয়াজই আসছে না। আমি নিজে গিয়ে দেখেছি। এবার আমি যখনই যেতে চাইলাম তখনই উনি আমার হাত ধরে এমনভাবে ধাক্কা দিয়ে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। তিনি ব্যথায় কাতর হয়ে পড়লাম। উনি আমাকে বললেন যে এখানে শান্তি সহকারে বসে যাও, তোমার কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজে গিয়ে দেখে আসছি। একটা কথা তোমাকে আমি যতবারই বোঝাই না কেন কিছুতেই বুঝতে চাইছে না যে বেরোনোর সময় ঘর থাকে তালা মেরে দিয়ে গেল এবং রেগে আমাকে বলল যে বাইরে আর বেরোনোর চেষ্টা করবে না। আমি চুপচাপ কি নিজের বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু আমার বারবার নিজের শ্বশুরের কথাই মাথায় আসছিল। আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ আমার মাথায় সারাক্ষণ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। পরের দিন আমার স্বামীর ওঠার আগে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং স্বামীর জন্য খাবার বানাতে চলে গেছিলাম। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম এবং ওনার জন্য খাবার বানাচ্ছিলাম, কিন্তু ততক্ষণেও কাজের মেয়েটি আমাদের বাড়িতে আসেনি। আমি অস্থির হয়ে পড়েছিলাম, কারণ আমার শ্বশুরের খাবারের সময় হয়ে গিয়েছিল আর আজ তো কাজের মেয়েটি খুবই দেরি করছে আসতে আমার শ্বশুর, কিন্তু খাবারের পরে ওষুধ খেতে হয়। তখন আমার স্বামী উঠে এলেন। তখন আমিও নাকি এটা বলায় উনি বললেন যে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন কাজের মেয়েটি এসে যাবে নিজে সে খাবার আর ওষুধ দিয়ে দেবে। আমি উনাকে বললাম, জিম আপনার কি হয়েছে? আপনি নিজে তো না ওই ঘরে যাচ্ছেন আর না আমাকে যেতে দিচ্ছেন, এটা খুবই খারাপ করছেন আপনি। আমি স্বামীকে বোঝানোর চেষ্টা করছিলাম। উনি রেগে আমার দিকে তাকালেন এবং বললেন ওনার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই,
উনি আমার বাবা, আর আমি যখন ওনার জন্য কোনো চিন্তা করি না, তোমাকে ওনার জন্য চিন্তা করতে হবে না। এরপর আমার স্বামী রেগে গিয়ে খাবার না খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। তুমি অনেকবার ভেবেছিলাম যে নিজে গিয়ে শ্বশুরের জন্য ওষুধ খাবার দিয়ে আসব, কিন্তু তারপরে আমি চুপ করে গেলাম। কাজের মেয়েটি খুব দেরিতে বাড়ি এসেছিল ও শরীর খুবই খারাপ দেখাচ্ছিল। আমি ওকে বললাম যে তোমার যদি শরীর ঠিক না থাকে তাহলে তুমি আজকে ছুটি নিয়ে নিতে পারো, তোমার আসার কোনো প্রয়োজনই ছিল না। তখন সে বলল, না, আমার কি? আমি চাই না যে আমার সাথে যা যা হয়েছে সেটা আপনার সাথেও হোক। আপনার শ্বশুর আপনার সাথে কিছু খারাপ কাজ করুক অথবা আপনাকে ওনার ঘরে গিয়ে ওনার সেবা করতে হোক। আমি আশ্চর্য হয়ে কাজের মেয়েটির দিকে তাকিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, তুমি বলতে চাইছো কি হয়েছে তোমার সাথে, তোমার এই কথাটার মানেটা কি? কিন্তু সে আমাকে কিছুই বলতে রাজি হচ্ছিল না। শুধু এটাই বল যে এই কথাটাকে এখানেই শেষ করে দিন। মালকিন, নিজের খেয়াল রাখুন এবং এই বাড়িটাকে দেখে শুনে রাখুন। আমি তো ভাবতেও পারি না যে আপনি কিভাবে এই বাড়িতে থাকেন। আমার কোনো উপায় না থাকায় এবং আমার সন্তানদের জন্য আমি এখানে কাজ করতে আসি, না হলে এখানে তো কোনো মহিলাই কাজ করতে চাইবে না। আমি জানি না আপনি এতদিন কিভাবে বেঁচে রয়েছেন। এরপরে মেয়েটি খাবারের ট্রে নিয়ে আমার শ্বশুরের ঘরের দিকে চলে যায়। এরপর আমি চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি এবং রান্নাঘরের সব কাজ শেষ করে হোলঘরে এসে বসে যায়। এরপর আমি দেখি যে কাজের মেয়েটি আমার শ্বশুরের ঘর থেকে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে এবং এটা দেখে আমি খুবই আশ্চর্য হয়ে যাই। আজকের অবস্থা আরও খারাপ ছিল। আমি খুবই চিন্তিত হয়ে কাজের মিটিং দেখছিলাম। হঠাৎই পড়ে যেতে যেতে বাঁচল। আমি ওকে গিয়েও সামলে নিলাম। জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? আমি ওর চোখ থেকে গড়িয়ে পড়া জলটা দেখছিলাম এবং এরকম মনে হচ্ছিল যেন ও খুবই কষ্টে নিজের জল আটকাচ্ছিল। এরপরেও খুবই ভয় পেয়ে আমাকে বলল যে মানে কি আমাকে নিজের ঘরে যেতে হবে? আমার মেয়ের শরীর ভালো নেই। এই কথা বলে সে চলে গেল, কিন্তু আমি জানতাম কিছু তো একটা ব্যাপার আছে, এমন কিছু একটা চলছে যার কারণে এভাবে চলে গেল। এরপর আমি ঘরে চলে এলাম, কিন্তু হঠাৎ করে আমি বাইরে থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেলাম। আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখন দেখলাম যে আমার ঘরের বাইরে আগুন জ্বলছিল এবং যেন কোনো একটা জিনিস পুড়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বাইরের দিকে দৌড়ে চলে গেলাম। আমার এরকম মনে হচ্ছিল যেন কিছু ছবির অ্যালবাম পুড়ে যাচ্ছে যেখানে আগুন লাগানো হয়েছে। আমি তাড়াতাড়ি আগুনে জল ঢেলে দিলাম এবং আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যালবামে আমি কোনো মহিলার ছবি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোন করলাম এবং কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে এলেন এবং আমাকে দেখতে লাগলেন। আমার জন্য চিন্তা করতে করতে বললেন যে তুমি ঠিক আছো তো? আমি বললাম যে আমি ঠিক আছি, কিন্তু দেখুন জানি না কে এভাবে ছবিগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেগুলো এখানেই পড়েছিল। কাজের নীতি সম্বন্ধে জিজ্ঞেস করায় আমি উনাকে বললাম যে মেয়েটি বাড়ি চলে গেছে। আমার কথা শুনে উনি রেগে বললেন যে কাজের মেয়েটি এত তাড়াতাড়ি কেন বাড়ি চলে গেল? আমি ওকে বারবার বলেছিলাম যে যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসব তুমি কোথাও যাবে না। আমি দেখছিলাম যে উনি খুবই ভয় পেয়ে আছেন এবং আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন যে আমি ঠিক আছি কিনা। আমি বারবার ওরা এটাই বলছিলাম যে আমি একদম ঠিক আছি, আমার জন্য না চিন্তা করার কোনো দরকার নেই। আমি একদম ঠিক আছি, আমার জন্য উনি কেন এত চিন্তা করেন এটা জিজ্ঞেস করায় উনি বলেছিলেন কিছু মানুষ ভরসাযোগ্য হয় না আর তাদেরকে না আমরা দূরে সরাতে পারি না, আমরা তাদেরকে নিজের কাছে রাখতে পারি। এই কারণেই আমার তোমার জন্য চিন্তা লেগেই থাকে। যদি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারতাম তাহলে সবথেকে ভালো হতো। উনি সেদিন খুব অসহায়ভাবে কথাগুলো বলেছিলেন। সেদিনের পর থেকে এই সব কিছু যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। কোনোদিন আগুন লাগছে তো কোনোদিনও অন্য কিছু হতো। তাদের মেয়ের ও এরকমই অবস্থা ছিল। সে শ্বশুর ঘর থেকে খুবই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসত। এরপর একদিন তো মাত্রাতিরিক্ত হয়ে গেল যখন মেয়েটা বলল, মালকিন, ভগবান করুন আপনার শ্বশুর যেন মারা যান, তাহলে আমার জীবনে শান্তি আসবে। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম তার এই কথা শুনে। সে হয়তো আমার শ্বশুরের সেবা করে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং সেই কারণেই এই কথাগুলো বলছিল আমার শ্বশুরের জন্য। আমার স্বামী তাকে বাড়ি ফিরতে দিতেন না যতক্ষণ তিনি নিজে না বাড়ি ফিরতেন। মেয়েটিও সন্তানদের জন্যই কাজটা করত, কারণ আমার স্বামী তাকে বেশি স্যালারি দিতেন আর আমাদের বাড়িতে সেরকম কোনো কাজও করতে হতো না। তার একটাই কাজ ছিল যে তাকে আমার শ্বশুরের ঘরে থাকতে হতো এবং তার সেবা করতে হতো। আজ মেয়েটি আমাকে আগেই বলে চলে গেছিল যে সে কাল কাজ করতে আসবে না এবং আমি যেন নিজের বন্দোবস্ত করেনি কালকের জন্য।
আমি আমার স্বামীকে কথা জানাইনি। কারণ আমি কালকে সারা দিনটা নিজের হাতে শ্বশুরের সেবা করব বলে ঠিক করেছিলাম। আমি আমার স্বামীকে মিথ্যা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে কাজের মেয়েটা আজ আসতে একটু দেরি করবে এবং এই কারণে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সে যখন আসবে তখন সে নিজেই খাবার নিয়ে সমস্যায় ঘরে যাবে। আমার স্বামী এই কথা শুনে নিশ্চিন্ত হয়ে অফিস চলে গিয়েছিলেন। আমি শ্বশুরমশাই জন্য খাবার বের করলাম এবং ওনার ঘরের দিকে চলে গেলাম। ওনার ঘরের দরজা খুলে দেখলাম উনি জেগেছিলেন এবং বসেছিলেন। আমাকে উনি খুবই অদ্ভুত নজরে দেখতে শুরু করলেন। হঠাৎ আমার মুখের ভাব বদলাতে শুরু করল এবং ওরা চেহারার এই ধরনের বদল দেখে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ধীরে ধীরে উনার চোখ ঘোষ ও লাল হয়ে উঠেছিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ঘুরে দেখলাম যে আমি যে সাইড টেবিলে খাবার দেখতে গিয়েছিলাম হঠাৎই ভয়ে আমার হাত থেকে খাবার পড়ে গেল। আমার হাত পা খুবই কমতে শুরু করল এবং আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি দরজা কেন বন্ধ করলেন ভয়ে উনাকে জিজ্ঞেস করলাম এবং বললাম উনি বাইরে যেতে চাই। আজ আমার নিজের স্বামীর কথাগুলো খুব মনে পড়ছিল। উনি আমাকে বারবার করে বলেছিলেন যাতে ধুলো আমি কোনোদিন আমার শ্বশুরমশাই ঘরে ঢুকি বা ওনার আশেপাশে শোনা যায়। এরপরে শ্বশুরমশাই আমার দিকে এক পা করে এগোতে লাগলেন। আমি পিছোতে শুরু করলাম। হঠাৎ আমি দরজার সাথে গেলাম এবং আমি খুবই অসহায় বোধ করছিলাম। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি কখনো বন্ধ দরজা থেকে দেখছিলাম আর কখনো শ্বশুরমশাই দিকে তাকাচ্ছিলাম। পরের মুহূর্তেই আমি চিৎকার করতে শুরু করলাম এবং চিৎকার করতে করতে আমার শ্বশুরমশাইকে বললাম যে আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমাকে, আজ কাজের মেয়েটির কথা খুব মনে পড়ছিল আমার। এরপর এমন কিছু একটা ঘটল যেটার ব্যাপারে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি চিৎকার করছিলাম। হঠাৎই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আমার ঘরের মধ্যে পেলাম এবং আমার পাশেই আমার স্বামী বসেছিলেন। উনাকে দেখে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম আর খুবই কাঁদতে শুরু করলাম। উনি আমাকে দেখে বললেন যে, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এবার কান্না বন্ধ করো, তুমি আমার সাথে আছো, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি মাথা নাড়িয়ে তাকে জানালাম যে আমি একদমই ঠিক নেই এবং কাঁদতে শুরু করলাম। ওনাকে বললাম যে আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলুন। আপনার বাবা তো খুবই খারাপ একজন মানুষ এবং আমি খুব জোরে জোরে কাঁদতে শুরু করলাম। আমার স্বামী আমাকে বললেন যে আমি তোমাকে বারবার বারণ করেছিলাম ওনার ঘরে না যেতে, আর আমার বাবার থেকে সবসময় সাবধানে থেকো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনবে না। আমার কোনো কথা তুমি বোঝার চেষ্টাই করেনি। আমার এত কান্নার ফলে আমি কাঁদতে শুরু করেছিলাম। আমার চোখ প্রচণ্ড লাল হয়ে গিয়েছিল। এরপর আমার স্বামী আমাকে বললেন, তুমি আসল সত্যিটা জানতে চাও তাই না, যে আমার বাবা কেন এমন? তাহলে শোনো। ছোটবেলা থেকেই আমি আমার বাবাকে প্রচণ্ড ঘৃণা করতাম। কারণ আমি সবসময় দেখেছি যে আমার বাবা আমার মায়ের প্রতি প্রচণ্ড অত্যাচার করতেন। তুমি ভাবতেও পারবে না যে আমার বাবা একজন কত ভয়ানক মানুষ ছিলেন। আমার বোন কখনো বিয়ের পর এই বাড়িতে আসেনি, কেন জানো? কারণ সেও বাবাকে প্রচণ্ড ঘৃণা করে। আমি যে কত কষ্টকর এই মানুষটাকেই বাড়িতে সহ্য করি সেটা কেবল আমিই জানি। আমার মর্জি চললে আমি কবে মানুষ তাকে বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু তারপরে আমি ভাবি, যতই হোক না কেন তিনি তো আমার বাবা হন। আমি ওনার সাথে এরকম কিভাবেই বা করতে পারি? এ কথা ভাবলে ওনার জন্য আমার চিন্তা হতে শুরু হয়। উনি আমার মায়ের সাথে যেটা করেছিলেন আমি তো ওনার সাথে সেটা করতে পারি না। আমার মা ছাড়াও অন্যান্য মহিলাদের সাথে এটা করতেন। হঠাৎ স্বামীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল এবং আমি ওনাকে দেখছিলাম। ওনার এরকম অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল। আমার এরকম মনে হচ্ছিল যেন এরপরে সত্যি বলার অবস্থাতে উনি নেই। শ্বশুরমশাই এই ধরনের সত্যিই জানতে পেরে আমি তো বিস্মিত হয়ে গিয়েছিলাম। স্বামীকে বললাম যে আমাকে সব সত্যিটা খুলে বলো। প্রথমে তো উনি চুপ হয়ে গিয়েছিলেন, আমাকে বলতে চাইছিলেন না। তারপরে বললেন, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমার বাবা মহিলাদের ভীষণ ঘৃণা করতেন। উনার ভীষণ রাগ হতো এবং উনি আমার মায়ের গায়ে হাত তুলতেন। আমার মাকে উনি ভীষণ মারতেন। ওনার এই কাজের জন্য আমরা সবাই ভাই বোন ওনাকে খুব ভয় পেতাম। আমি বাবাকে থামানোর বহু চেষ্টা করেছি। বাবা মাকে কিছু বলতেন না, কিন্তু আমার বোনেদের খুব মারতেন। কারণ আমার বোনদের একটাই দোষ ছিল যে তারা মেয়ে ছিল। এ কারণে আমার বোনেরাও আমার বাবাকে খুব ঘৃণা করত। আমি ওনাকে খুব ঘৃণা করতাম, কিন্তু ওনাকে কখনো সামনে থেকে বলতে পারিনি।
সময় পেরোতে লাগল এবং আমার বাবা আমার মায়ের উপর এত বেশি অত্যাচার করত যে শেষ পর্যন্ত আমার মা এই অত্যাচার সহ্য করতে না পেরে সুইসাইড করে নিজের জীবন শেষ করে দিয়েছিল। শুধুমাত্র সেই মানুষটার জন্য আমার মা নিজের জীবন শেষ করে দিয়েছিল এবং আমাদেরকে একা ছেড়ে চলে গিয়েছিল। এরপরে আমি আমার বোনদের রক্ষা করেছিলাম, তাদের বিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি বোনেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি যে তারা এই বাড়িতে থেকে আমার বাবার কাছে প্রতিনিয়ত মার খেতে থাকুক। বাবার কোনো কালে সন্তানদের প্রতি যত্ন ছিল না, এই কারণেই আমি আমার বাবাকে খুব ঘৃণা করতাম। সময় পার হতে লাগল এবং উনি কথাটা বুঝতে পেরেছিলেন যে ওনার অত্যাচারের কারণেই উনার স্ত্রী সুইসাইড করেছিল। এরপর থেকে উনি মহিলাদের খুব ভয় পেতেন। আমার মা ওনার স্বপ্নে আসত এবং আমাকে বলতো যে মা কখনোই আমার বাবাকে ক্ষমা করবে না। এই কারণেই আমার বাবা এরপর থেকে মহিলাদের খুব ভয় পেতে শুরু করলেন। ওনার কাছে যখনই কোনো মহিলা যেতেন এবং উনি খুবই রাগী আচরণ করতেন তাদের সাথে এবং মহিলাদের মারতে যেতেন, উনি মহিলাদের দেখে খুবই রেগে যেতেন অথবা পাগলের মতো ব্যবহার করতেন। এই জন্য আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে যেতে চাইনি। আমি চাইনি তুমি কখনোই আমার বাবার সত্যিটা জানতে পারো। এসব বলে আমার স্বামী চুপ করে গিয়েছিলেন। উনি নিজের চোখের জল লুকিয়ে সমস্ত কিছু বলছিলেন। বলার পরে লজ্জায় তিনি কাঁদতে শুরু করলেন। লজ্জার ফলে তিনি চোখের পলক নামিয়ে নিয়েছিলেন। আর এরকম মনে হচ্ছিল যে নিজের বাবাকেই ব্যবহারের কথা বলতে খুবই লজ্জিত বোধ করছিলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একজন মানুষের মহিলাদের প্রতি এত ঘৃণা কি করে থাকতে পারে। এর উত্তর জানার জন্য আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, আপনার বাবার মহিলাদের প্রতি এত ঘৃণা কেন হয়েছিল যে তিনি নিজের স্ত্রীর উপরে এত অত্যাচার করতেন? আমার স্বামীর কথা শুনে চুপ করে গেলেন, বললেন যে এর থেকে বেশি আমি তোমাকে কিছুই বলতে পারব না। আমি ওনার কাছে যে করতে লাগলাম, কারণ আমাকে জানতেই হতো কোনো একটা কারণ তো নিশ্চয়ই থাকবে যার জন্য মহিলাদের এত ঘৃণা করতেন। শ্বশুরমশাই কি নিজের মাকেও এরকম ঘৃণা করতেন? স্বামীকে এই কথা জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই বলতে চাইছিলেন না। হঠাৎ উনি আমাকে বললেন যে উনি সব মহিলাকে এভাবে বিনা করতেন। আমি আমার স্বামীর দিকে তাকালাম এবং বললাম, জানো, যখনই কোনো কাজের মেয়ে শ্বশুরের ঘরে ঢুকত না সেবার জন্য, তখন উনি ওদের সাথেও এরকম করতেন। মেয়েদের উপর তিনি অত্যাচার করতেন এবং তাদের খুবই খারাপ অবস্থা করে তিনি বাইরে যাওয়ার অনুমতি দিতেন। শ্বশুরমশাই কাজের মেয়েদের কোনো মারতেন। আমার স্বামী বললেন যে আমি এসব কিছুই জানি, কিন্তু আমি বাধ্য ছিলাম। আমি যদি চাইতাম তাহলে আমি নিজেও সেবা করতে পারতাম বাবার, কিন্তু কোনোদিন আমি ওনাকে সেবার যোগ্য মনে করিনি। ওই মানুষটা একজন মানুষ নয়, বরং মানুষের মুখোশ পরে থাকা একটা শয়তান, যে শয়তান মেয়েদের উপর যথাসাধ্য অত্যাচার করত। উনি আমার মা, বোন, এমনকি বহু মহিলার সাথে যে আচরণ করেছেন তার জন্য আমি ওনাকে কখনো ক্ষমা করতে পারব না। উনি একজন নিষ্ঠুর মানুষ, আর এখন তো উনি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আমি জানি এখন পাগল, উনি নিজের হুঁশে নেই, কিন্তু আমার খুবই খারাপ লাগছে। তোমার গায়ে উনার হাত ওঠানো উচিত হয়নি। আমি এই কারণেই তোমাকে বাবার কাছ থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করতাম। তোমার যাতে কখনো কোনো ক্ষতি না হয় সে নিয়ে আমার ভয় ছিল। আর তোমার সাথে ঠিক সেটাই ঘটেছে। উনার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছিলাম তোমাকে আটকানোর, কিন্তু তোমার তো মাথায় ওনার সেবা করার ভূত চেপে গিয়েছিল। এবার দেখে নিয়েছ তো সেবা করার পরিণাম। একজন মানুষের সেবা গ্রহণ করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আমার বাবা মহিলাদের সেবার যোগ্য নন। যে পুরুষ কোনো মহিলার গায়ে হাত তোলে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ। আমি আমার স্বামীর দিকে তাকিয়েছিলাম এবং ভাবছিলাম যে উনি আমার জন্য কতই না চিন্তা করেন। আমার তো খারাপ লাগছিল, আমার শ্বশুরের জন্য একটা মানুষ এতটা অত্যাচারী কিভাবে হতে পারে। মানুষটা নিজের মেয়েদের, নিজের স্ত্রীকে, এমনকি নিজের ছেলেকে হারিয়ে ফেলার পরে অত্যাচারী হয়ে গেছেন। পাগল হওয়ার পরও তিনি অত্যাচার বন্ধ করতে কিন্তু ভোলেননি, এবং এই জিনিসটাই আমাকে খুব অবাক করত। ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমার শ্বশুর একদমই পাগল হয়ে যাচ্ছিলেন, তার কোনো বিষয় হুঁশই ছিল না। ধীরে ধীরে উনি সব কিছু ভুলে গেছিলেন আর নিজেকেই নিজে যখন করছিলেন। আমার স্বামী তার বাবাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছিলেন এবং ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন। বহুদিন পর্যন্ত আমার শ্বশুর সেই ঘরের মধ্যে বন্ধ ছিলেন। উনার অবস্থা যখন খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন আমার স্বামী তাকে নিয়ে গিয়ে একটা পাগলা গার্ডে ভর্তি করে দিয়েছিলেন। উনি নিজের পরিচয় পর্যন্ত ভুলে গিয়েছিলেন। হয়তো নিজের সময়ে উনি নিজের প্রতি খুবই অহংকারী ছিলেন এবং মহিলাদের খুবই তুচ্ছ জ্ঞান করতেন। যেসব মানুষ এরকম হয় তাদের ভবিষ্যতের পরিণাম খুবই খারাপ হয়। এই কারণেই আমার শ্বশুরের পরিণাম খুব খারাপ হয়েছিল।
উনি নিজের ক্ষতি নিজেই করতে শুরু করেছিলেন নিজের জীবনে। উনি যত মহিলাদের উপর নির্যাতন করেছেন তত জন মহিলার অভিশাপ তার উপরে গিয়ে পড়েছিল। তিনি চোখে দেখতে পেতেন না, এমনকি তার হাতে পায়েও খুব খারাপভাবে অ্যালার্জি হয়ে গিয়েছিল। ঈশ্বরন আর কৃতকর্মের শাস্তি তার জীবদ্দশাতেই তাকে দেখিয়ে দিয়েছিলেন। যে কারণে তার হাতের সাহায্যে তিনি মহিলাদের উপরে অত্যাচার করতেন, সেই হাতই ভরে যায় ভরপুর এনার্জিতে। এর ফলে আমার শ্বশুরমশাই সব সময় হাতের জল অনুভব করতেন। ওরা কি পাগলা গার্ডদের হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য? কিন্তু তা সত্ত্বেও উনি সুস্থ হচ্ছিলেন না কিছুতেই। দিনের পর দিন উনার অবস্থার আরও অবনতি ঘটে এবং প্রচুর রোগের শিকার হয়েছিলেন তিনি। এক পর্যায়ে নিজেকে শেষ করার চেষ্টা করতে থাকেন। তবে ঈশ্বর হয়তো এত সহজে ওনার মৃত্যু চাননি, কারণ উনি সারা জীবন মহিলাদের উপর নির্যাতন করে গেছেন। আর তার শাস্তি কি কখনো এত ছোট হওয়া সম্ভব? সারা জীবনের করা অপরাধের শাস্তি এত সহজে কখনোই পাওয়া যায় না। আমার শ্বশুরের জীবন বৃথা হয়েছিল। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু তিনি একজন জীবিত লাশে পরিণত হয়েছিলেন। আমরা আমার শ্বশুর সুস্থ কামনার জন্য কখনোই প্রার্থনা করিনি, বরং আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম, ওনার কৃতকর্মের ফলস্বরূপ। কিন্তু এবার ওনার অবস্থা আমার স্বামী নিজের চোখে দেখতে পারছিলেন না। আমরা ওনার মৃত্যু কামনা করেছিলাম এবং ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনা শুনে নিয়েছিলেন। একদিন পাগলা গারদ থেকে খবর আসে যে আমার স্বামীর বাবার মৃত্যু হয়েছে। উনি তার বাবার অন্তিম সংস্কার সম্পন্ন করেন। শ্বশুরমশাই মৃত্যুর খবর শুনে আমার স্বামীর সব বোনেরাও এসেছিল এবং আমরা সকলে মিলে একটাই প্রার্থনা করেছিলাম যে ঈশ্বর আমার শ্বশুরের সমস্ত ভুলকে ক্ষমা করে দিন। একজন মানুষ জীবিত থাকতেই তার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করছি। উনি আমাকে খুবই ভালোবাসেন। আমি আপনাদের একটা কথাই বলতে চাই যে মহিলাদের সর্বদা সম্মান করুন। একজন মহিলার গায়ে হাত তোলা অনেক বড় পাপ। নারী ও একজন মানুষ। তিনি আপনাকে জন্ম দিয়েছেন। একজন মহিলাকে আপনার পায়ে জুতো হিসাবে নয়, বরং আপনার মাথার মুকুটের মতো বিবেচনা করুন। আপনি যদি তাকে সম্মান করেন তবে সে আপনাকে দ্বিগুণ সম্মান করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দেখা হবে।